প্রলেপ দেয়া পরিবর্তন নয়, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসতে পারে প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ও জুলাই সনদ ইস্যুতে বিএনপির মুখোমুখি জামায়াত ও এনসিপি। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বিতরণ 22 থেকে 25 আগস্ট। যুক্তরাষ্ট্রের সাথে গোপন অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে শঙ্কা চীনা রাষ্ট্রদূতের। আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, প্রলেপ দেয়া পরিবর্তন নয়, দেশকে নতুন করে গড়তে প্রয়োজন গভীরতম সংস্কার, অন্যথায় স্বৈরাচার আবারও ফিরে আসতে পারে। জাতিসংঘের জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশটা আমরা গড়তে চাই, এটা মুখের ভাষার একতা না, যেটা বললাম বলে গেলাম ওরকম না, একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে। এটা উপরই প্রলেপ দেওয়ার পরিবর্তন না, গভীরতম ভাবে পরিবর্তন। গভীরতম পরিবর্তন যদি না করি, যেই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে আমরা কথা বলছি, আবার ঘুরে ফিরে এসে চলে আসবে, এক ভঙ্গিতে না এক ভঙ্গিতে চলে আসবে। যতই আমরা আইন কানুন সামাল দিই, যতই সংস্কার করি, যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো গভীরের সংস্কার। জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দিই, যত কিছু দিই, ওইটা বোধহয় ওইটার বীজ বোধহয় আমাদের মধ্যে থেকে যাবে। এই বীজ থেকে আমরা কিভাবে মুক্তি পাই, আমাদের চ্যালেঞ্জের বিষয়। এটা কয়েকটা কাগজের সংস্কার না, এটা মনের গভীরতর জায়গার সংস্কার। তত্ত্বাবধায়ক সরকার গঠনে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে নতুন প্রস্তাব দেওয়া হয়েছে তা নিয়ে এনসিপি ও জামায়াত একমত হলেও বিএনপি এতে একমত হতে পারেনি। আজ দিনভর বৈঠকের পরও এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতা হয়নি। আর জুলাই সনদে স্বাক্ষর করতে বিএনপি একমত থাকলেও মৌলিক সংস্কারের সকল বিষয় এই সনদে সন্নিবেশ না করা হলে তাতে এনসিপি স্বাক্ষর নাও করতে পারে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। দেখুন নজরানা চৌধুরীর রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচনে সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় প্রধান বিরোধী দলের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের বিষয়ে সকল রাজনৈতিক দল একমত হয়েছে আগেই। কিন্তু এই কমিটি যদি সিদ্ধান্ত নিতে না পারে, সেক্ষেত্রে দুজন বিচারপতিকে অন্তর্ভুক্ত করার নতুন প্রস্তাব দেয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। মঙ্গলবার বৈঠকের শুরুতেই কমিশন এই প্রস্তাব দেয়, কিন্তু এনসিপি এবং জামায়াতে ইসলামী এই প্রস্তাবে রাজি হলেও বিচার বিভাগকে এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করাটা সমীচীন হবে না বলে তাতে দ্বিমত পোষণ করে বিএনপি। জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐকমত্য আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যায় নাই, আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে। পুরো হাউসে একমত, অ্যাকসেপ্ট বিএনপি পার্লামেন্টে চলে যায়, তাহলে এটা একেবারে অসম্ভব হবে। কারণ পার্লামেন্টের 3-4টা দল থাকবে, একমত হয়ে সেখানে ডিসিশন নেওয়া এটা খুব ডিফিকাল্ট হবে এবং একটা অনিশ্চয়তার দিকে আমরা চলে যাব। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা আমাদের এই ফোরামেই পুরোপুরিভাবে সেটেল করে ফেলা প্রয়োজন। সেটাকে পরবর্তী কোনো ফোরামের জন্য রেখে দেওয়া গোটা থেকে একটা অসুনিশ্চয়তা তৈরি করতে পারে। ঐকমত্য কমিশনের 700-র বেশি প্রস্তাবের মধ্যে 650-র বেশি প্রস্তাবে বিএনপি একমত পোষণ করেছে বলে জানান সালাউদ্দিন আহমেদ। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষরের দাবিও জানান তিনি। আর সংস্কার প্রক্রিয়ার মৌলিক সব বিষয় এই সনদে অন্তর্ভুক্ত না করা হলে তাতে এনসিপি স্বাক্ষর নাও করতে পারে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব। তারা সনদের মধ্যে কোনটা কোনটা আনবে এটা আমাদেরকে এখনো দেয় নাই। আমার মনে হয় সব কিছু আলোচিত হয়েছে। এখন যে সমস্ত বিষয়গুলোতে ঐকমত্য আসতে পারে নাই সবাই, সেই বিষয়গুলো রিপিটেডলি আলোচনা হচ্ছে। এমন কোনো বিষয় নাই যেটা আলোচিত হয় নাই। মৌলিক সংস্কারের প্রত্যেকটা বিষয়ই যেন জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়, সেটাই আমাদের দাবি। যদি কোনো বিষয়কে অনুল্লেখ করে বাদ দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়, সেক্ষেত্রে সেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করব কিনা সেটা অবশ্যই বিবেচনাধীন। সংবিধানের মৌলিক পরিবর্তনগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য অধ্যাদেশ জারি অথবা গণভোট দেওয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
এটার একটি আইনি ভিত্তি দিতে হবে এবং এটার জন্য আমাদের আইদার আমি যেটা বলছি অধ্যাদেশ অর গণভোট, এই দুটো হচ্ছে আমাদের প্রস্তাবনা। তবে নির্বাচিত সরকারকে দুর্বল করে দিবে এমন সংস্কার বিএনপির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। বিকেলে এর সিনেট ভবনে এর তফসিল ঘোষণার মধ্য দিয়ে শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকলেও প্রশাসনের প্রতি আস্থা রাখতে চান শিক্ষার্থীরা। মেজবাহ হাসানের রিপোর্ট। দীর্ঘ 28 বছর পর সবশেষ 2019 সালে ডাকসু নির্বাচন হলেও স্বৈরাচার আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের দখলদারি, গেস্টরুম নির্যাতন, ট্যাগিং রাজনীতির কারণে গণতান্ত্রিক চর্চার সুযোগ পায়নি সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে বিভিন্ন সময় ডাকসু নিয়ে আলাপ উঠলেও নানা জটিলতায় তা পিছিয়ে যায়। দীর্ঘ অপেক্ষা আর আলাপ আলোচনার পর অবশেষে তফসিল ঘোষণা করল বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় 12 আগস্ট 2025 মঙ্গলবার থেকে 18 আগস্ট 2025 সোমবার পর্যন্ত। ভোট গ্রহণের তারিখ ও সময় 9 সেপ্টেম্বর 2025 মঙ্গলবার সকাল 8টা থেকে অপরাহ্ন 3টা পর্যন্ত। ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানান, নির্বাচনে থাকবে না কোনো দল বা প্রতীক, নিশ্চিত হবে লেভেল প্লেয়িং ফিল্ড। এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্রদের, কে কোন পার্টি করে, কার কি মার্কা, ডাকসুতে অন্তত সুযোগ নাই বুঝার। আমরা এই পর্যন্ত কোনো ধরনের থ্রেট আমরা অনুভব করি নাই। নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক এমনটা জানিয়ে শিক্ষার্থীরা বললেন তাদের প্রত্যাশার কথা। নিজের যে মতামতটা যাকে ইচ্ছা তাকে যে ভোট দিতে পারবে এই সুযোগটা অবশ্যই তৈরি হবে বলে আমি মনে করছি। বিগত সরকার থেকে শিক্ষাটা নেয়, তারা যেন শিক্ষাটা নেয় এবং তারা যেন এমনভাবে কাজগুলো করে সেটা যেন স্টুডেন্ট বান্ধব হয়। ট্যাগিংকে দূরে রেখে শিক্ষক শিক্ষার্থী বান্ধব হয়ে পরিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের উপকারে আসে এমন রাজনীতি, এমন ডাকসুই আমরা চাই। নতুন করে অধিকার চর্চার সুযোগ যেন কোনোভাবেই নষ্ট না হয় সেদিকে প্রশাসনের নজরদারির আহ্বান শিক্ষার্থীদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে গোপন অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে চীন। যে কোনো পরিস্থিতিতে চীন বিশ্বস্ত বন্ধুর মতো বাংলাদেশের পাশে থাকবে জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্তে সহযোগিতা করবে তার দেশ। বিগত সরকারের বাধার কারণে বিএনপি জামায়াতের নেতারা চীন সফর করতে পারেনি বলেও তিনি জানান। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টকের এবছরের তৃতীয় পর্বে প্রধান অতিথি চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এই দুর্ঘটনার স্বচ্ছ তদন্তে সহযোগিতা করবে চীন। বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত। অনেক শিশুর প্রাণহানি হয়েছে। ইতিমধ্যে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে আহতদের সেবা দিতে। এই বিমান দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে আমরা টেকনিশিয়ান দিয়ে সহযোগিতা করব। যুক্তরাষ্ট্রের আকস্মিক ট্যারিফ নীতির ফলে বিশ্বজুড়েই অর্থনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয়েছে মন্তব্য করে চীনা রাষ্ট্রদূত বলেন, চাপে পড়ে কোনো চুক্তিতে গেলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকির কারণ হতে পারে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কারোপ নীতি পুরো বিশ্বের বাণিজ্যকে থমকে দিয়েছে। বাংলাদেশও এই নীতির ভুক্তভোগী। তবে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো চুক্তির আগে বাংলাদেশকে ভাবতে হবে এর ফলে কোনো অর্থনৈতিক এবং সার্বভৌমত্বে ঝুঁকি তৈরি হচ্ছে কিনা। বিগত সরকারের বাধায় বিএনপি এবং জামাতের নেতারা চীন সফরে যেতে পারেনি উল্লেখ করে চীনা রাষ্ট্রদূত বলেন, রাজনৈতিক অবস্থার পরিবর্তনে সব দলের সাথেই চীনের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। নির্বাচনের সঠিক সময় বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি। বিগত কয়েক মাসে বিএনপি এবং জামায়াতের শীর্ষ নেতারা
চীন সফর করেছে কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, যা বিগত সরকারের বাধায় 10 বছরেও হতে পারেনি। সব রাজনৈতিক দলই চায় চীনের সাথে গভীর সম্পর্ক বজায় রাখতে। আমরাও বাংলাদেশের বন্ধু হিসেবে সহযোগিতা করতে ইচ্ছুক। বাংলাদেশ চীন পাকিস্তানের ত্রিদেশীয় জোট অন্য কোনো দেশকে চাপে ফেলতে নয়, বরং নিজেদের অর্থনৈতিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থ রক্ষার উদ্দেশ্যে গঠিত হয়েছে বলে জানান চীনা রাষ্ট্রদূত। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। পিআর পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন বোঝে না দেশের জনগণ, এমন নতুন চিন্তা থেকে কিছু রাজনৈতিক দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি জানান সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের। ইফতেখার রেজার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের আলোকে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন, অবিলম্বে এই যে একটা সনদ ঘোষণা, সেই সনদও ঘোষণা করুন। আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে বসে, যেটা জাতীয় অনুপ্রাণিত হয়েছে, আশান্বিত হয়েছে, সেই সময়টাতে নির্বাচন দিন। সম্প্রতি কিছু রাজনৈতিক দলের সংখ্যানুপাতিক নির্বাচন চাওয়ার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন একটি জটিল প্রক্রিয়া। এই যে পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা আমাদের দেশের মানুষ বোঝেই না। তারা বলে পিআর কি জিনিস ভাই? যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না, বোঝে না ঠিক মতো, যার ফলে ইভিএম এ ভোট দেয় না, তার পিআর বুঝবে কি করে? এই চিন্তা ভাবনা থেকে দূরে সরে যেতে হবে। এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট না বন্ধ করে বসে আছে, এটা না হলে নির্বাচনে যাব না। এর আগে রাজধানীর বনানীতে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, মানুষের নিরাপত্তা দিতে না পারলে কোনো সংস্কারই কাজে আসবে না। আমাদের শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদীদের বিতাড়িত করা হবে। বিকেলে গাজীপুরের শ্রীপুর পৌর শহরে এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পথসভায় নাহিদ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে শ্রীপুর উপজেলার মাওনার শহীদদের স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, গাজীপুরে মাওনা ছিল জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রণক্ষেত্র, আন্দোলনের অন্যতম হটস্পট। শুধু মাওনাতেই লড়াই করে ১৯ জন শহীদ হয়েছেন। লড়াই এখনো শেষ হয় নাই উল্লেখ করে নাহিদ বলেন, একটি বাংলাদেশের জন্য লড়াই চলমান আছে। আমরা শুনেছি আজকে গাজীপুরে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা। আমরা হুঁশিয়ার দিতে চাই, বাংলাদেশে যতদিন গণঅভ্যুত্থানের শক্তি জীবিত আছে, রাজপথে গণঅভ্যুত্থানের শক্তি সক্রিয় আছে, আওয়ামী লীগ এবং মুজিববাদী শক্তিরা কোথাও দাঁড়াতে পারবে না। গাজীপুর থেকেই প্রতিরোধের ডাক তৈরি হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দিয়াবাড়ি ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম শুরুর প্রস্তুতি। আগামী রোববার থেকে ক্লাস শুরু করতে চায় কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনায় প্রাণ হারানো ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক বা অভিভাবকের আর ফেরা হবে না স্কুলে। এমন শোক নিয়েই সামনে এগিয়ে যেতে হবে শিক্ষা প্রতিষ্ঠানটিকে। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবনের নিচতলার এক কোণে খাবার খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মুশফিকা তাবাসসুম। তার পাশেই বই নিয়ে পড়তে বসেছিল সহপাঠী মুজালিফা রিয়ানা। তখনই বিকট শব্দে কেঁপে ওঠে ভবন। বাইরে বের হয়েই চোখের সামনে অনেক বন্ধুকে অগ্নিদগ্ধ হতে দেখেছে এই দুই কিশোরী। আমরা পড়ছিলাম, হঠাৎ করে একটা বিকট শব্দ হয়। আমি ভাবছি ট্রান্সমিটার বা কিছু একটা বাস্ট হয়েছে। আমি দেখি আমাদের ক্লাসে আগুন ঢুকে গিয়েছে, মিস পুড়ে গিয়েছে, সামনে মিসের অর্ধেক পুড়ে গিয়েছে। এরপরে আমরা অনেক চিল্লাচিল্লি করি, কালো ধোঁয়া, আমি ভয় পেয়েছি। আমাদের টিচার আমাদেরকে গ্রিল ভেঙে তারপর বের করে। বের হওয়ার পর দেখি মাসুকা মিসের পুরো শরীর পুড়ে গেছিল, তার চেহারা চেনা যাচ্ছিল না।
আতঙ্ক, কান্না আর মৃত্যু দেখার দুঃসহ স্মৃতি ভুলতে পারছে না তারা। তাই মানসিক শান্তি পেতে তাদের স্কুলে আসা, তবে ক্লাসে নয়, কাউন্সেলিং নিতে। অনেকে পুড়ে গেছে একদম, তার অনেকের শরীর সাদা হয়ে গেছিল পুরো। আমি আমার ফ্রেন্ডকে শরীর পুড়ে গেছিল, তখন ওর গায়ে পানি ঢেলে দিছিলাম। এরপর মিসকে বলে বাসায় চলে যায় আর কি। রাতে ঘুমাতে পারি না, ভয় লাগে। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের পরিবারের সদস্যরাও এখনো আতঙ্কে আচ্ছন্ন। কিছু বাচ্চা হয়তো ঠিক আছে, বাট কিছু বাচ্চা এখনো তোমার মধ্যেই আছে। এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে আছি, এবং যে কতদিন লাগে আমরা এখানে থাকবো, আমাদের এই ক্যাম্পটা কন্টিনিউ করবে। পুড়ে যাওয়া গাছগুলোতেও এখনো ফুল ফুটছে, আকাশে উঠছে বিমান, আর স্কুল কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে শিক্ষা কার্যক্রম শুরুর। হয়তো কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীরা ফিরবে ক্লাসে, কিন্তু যে মানসিক ক্ষত তারা বয়ে বেড়াচ্ছে তা সহজে দূর হবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আসামি পক্ষের অভিযোগ গঠনের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেফতারকৃত আসামি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরীকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। ৩ আসামির পক্ষের তাদের আইনজীবীরা বক্তব্য রাখেন। মামলায় মোট আসামি করা হয়েছে ৩০ জনকে। ২৪ জনকে পলাতক ঘোষণা করে বিচার কাজ শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে পুলিশের গুলিতে শহীদ হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। দীর্ঘ ১১ বছর পর লন্ডনে এনটিভি ইউরোপ কার্যালয় পরিদর্শন করেছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী। লন্ডনে তার আগমনকে ঘিরে বাংলাদেশি কমিউনিটিতে অন্যরকম উচ্ছ্বাস তৈরি হয়েছে। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে কমিউনিটির নেতৃবৃন্দ ছুটে আসেন এনটিভির লন্ডন স্টুডিওতে। এ সময় তারা মতবিনিময়ের পাশাপাশি এনটিভির কাছে তাদের প্রত্যাশাও তুলে ধরেন। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন এনটিভি ইউরোপের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। দীর্ঘ প্রায় ১ যুগ পরে লন্ডনে এনটিভি চেয়ারম্যানের আগমন উপলক্ষে সোমবার এনটিভি ইউরোপ আয়োজন করে এক মতবিনিময় অনুষ্ঠানের। বিকেলে প্রিয় প্রতিষ্ঠান এনটিভির ইউরোপ কার্যালয় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী আসলে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন প্রতিষ্ঠানের কর্মীরা। এ সময় এমসিআর নিউজ স্টুডিও সহ কার্যালয় পরিদর্শন করেন তিনি। এরপর তিনি ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে মতবিনিময়ে আসা ব্যক্তিবর্গের সাথে কুশল বিনিময় করেন, যেখানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন চেয়ারম্যান। তাকে কাছে পেয়ে কমিউনিটি নেতৃবৃন্দ আবেগাপ্লুত হয়ে পড়েন, বলেন এনটিভির সাথে তাদের হৃদয়ের টানের কথা। বিশেষ করে আমাদের এনটিভি বাংলাদেশের চেয়ারম্যান অনেক কষ্ট পরিশ্রম করেছেন এটাকে টিকিয়ে রাখার জন্য। যারা বিশ্বে আছে সবাই কিন্তু আমরা এই এনটিভির দ্বারা অনেক উপকৃত হচ্ছি। অতিথিদের অনেকেই স্মরণ করেন চেয়ারম্যানের আপোষহীনতার কথা এবং কিভাবে এনটিভি শত প্রতিকূলতার মাঝেও সঠিক তথ্য তুলে ধরেছে সেই সাহসিকতার কথা। এনটিভি নিউজটারে আমরা বিশ্বাসযোগ্য নিউজ হিসাবে আমরা মান্য নিতাম। উনি আসলে এই টিভিটাকে এত দূর নিয়ে এসেছে, উনি আশা করি উনি আরো ভালো ভালো কিছু আমাদের উপহার দিবে। সত্যি আনন্দিত এবং খুব ভালো লেগেছে যে উনি এনটিভিকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য নতুন নতুন অনুষ্ঠান আমাদেরকে উপহার দিবেন, সেটা শুনে আরো গর্বিত। আনুষ্ঠানিক বক্তব্যে এনটিভির পরিচালক মোস্তফা সারওয়ার ও এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন কমিউনিটির সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিজেদের দর্শকদের সেবক হিসেবে উপস্থাপন করেন। আমি দুজন মানুষ স্টেজে দেখলাম, তারা মাথা বলা পাই না, তারা কথা বলতে পছন্দ করে না, বাট ওনাদের সাহায্য ছাড়া, ওনাদের ব্লেসিং ছাড়া, ওনাদের সহযোগিতা ছাড়া এনটিভি জানা আমার পক্ষে বিশেষ করে। চেয়ারম্যান জানান, সারা পৃথিবীতে এনটিভির অনেক অফিস থাকলেও ঢাকার পরে এনটিভি ইউরোপের স্টুডিওই এত বড় সেটআপের। ঢাকার বাইরে এটি সবচেয়ে বড় স্টেশন এবং এটা সফল হচ্ছে আসলে সাবরিনা বাবুর জন্যই। সত্যি বলতে তারাই করছে। আমাদের ঢাকার বাইরে আমেরিকার চেয়েও বড় স্টেশন আমাদের ইউকেতে। আপনাদের ভালোবাসা চাই, যেভাবে ভালোবাসা পেয়েছি এবং যে ভালোবাসার কারণে আজকে এনটিভি সারা পৃথিবীতে বিশেষ করে ইউরোপেও সুন্দরভাবে আপনাদের ইউকে ইউরোপে
কাজ করছে। তিনি অতিথিদের নানা চাওয়া পাওয়ার ব্যাপারে তাদের আশ্বস্ত করে বলেন, বাংলাদেশের বাইরে একমাত্র এনটিভি ইউরোপই আলাদা নিউজ সম্প্রচার করে, যা অতি গুরুত্বেরই বহিঃপ্রকাশ। আপনাদের প্রতি আমাদের যে আরো দায়িত্ব বেড়ে গেল, আমাদের যে কর্তব্য বেড়ে গেল, কিভাবে আমরা আরো আপনাদের পাশে থেকে আপনাদেরকে সার্ভিস দিতে পারি, এই কমিউনিটি সহ বাংলা ভাষাভাষী যারা যেখানে আছে তাদের সহযোগিতা করতে পারি। সকল কাজে মাথায় রাখতে হবে সবার আগে দেশটা আমাদের সবার। এই দেশটার জন্য আমরা সবাই একসাথে কাজ করব। আশা করি ব্যবস্থা নিশ্চয়ই হবে। সরকার বলে আমি চেষ্টা করবো আপনাদের কথা পৌঁছে দেওয়ার জন্য। আর এই অনুরোধ করবো যে আপনাদের মাধ্যমে এই বাংলাদেশের জন্য আমাদের যে দায়িত্ব, যে দেশে আল্লাহ আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, সেই দেশের জন্য আমাদের সবার দায়িত্ব আছে। আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন দেশের জন্য। সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে গতিশীল করতে কার্যকর উদ্যোগের ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের অবহিত করার পাশাপাশি এনটিভি এ ব্যাপারে সোচ্চার হবে বলেও আশ্বস্ত করেন। তিনি কথা দেন, এনটিভি ইউরোপের প্রয়োজনে সিইও সাবিনা হোসাইন আমন্ত্রণ জানালে তিনি আবারও আসবেন এনটিভি ইউরোপ কার্যালয়ে। রিয়াদ আহসান, এনটিভি ইউরোপ, লন্ডন, ইংল্যান্ড। শেখ হাসিনার মতো বর্বরতা ৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীরও করেনি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। জুলাই অভ্যুত্থানে লাশ পোড়ানোর মতো জঘন্য অপরাধের বিচার অবশ্যই হবে। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জুলাই হত্যার বিচার নিয়ে আলোচনায় একথা বলেন আইন উপদেষ্টা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। এখন থেকে প্রতীকী মূল্যে নয়, পুরো দাম দিয়ে সরকারি সংস্থাকে জমি কিনতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জলিল টেক্সটাইল মিলের জমিটা যেটা নিতে চাচ্ছে সেটা আমরা প্রপোজ করেছি যে আমরা ওই যে প্রতীকী মূল্যে দেব না, এখন থেকে প্রতীকী মূল্যটা অ্যাভয়েড করব। যারাই নিতে চায় অর্থ দিয়ে নেবে, কারণ প্রতীকী মূল্য দিলে যারা নিয়ে যায় তারাও ঠিক এটাকে ইউটিলাইজ করা। আর যেখানে 10 একরের জমি দরকার, প্রতীকী মূল্য হলো আমার 100 একর লাগবে, তো এটা আমরা বলেছি দেবো। তাদেরকে ওদেরকে প্রপোজাল আসুক, এটা সে আপনার ফিক্স করা হয়েছে, ওরে দেবে। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ফুটবল 2026 নারী এশিয়ান কাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বি গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানকে। এরই সাথে শেষ করছি সন্ধ্যার খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রলেপ দেয়া পরিবর্তন নয়, গভীর সংস্কার না হলে স্বৈরাচার ফিরে আসতে পারে প্রধান উপদেষ্টা। তত্ত্বাবধায়ক সরকার ও জুলাই সনদ ইস্যুতে বিএনপির মুখোমুখি জামায়াত ও এনসিপি। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট 9 সেপ্টেম্বর, মনোনয়নপত্র বিতরণ 22 থেকে 25 আগস্ট। যুক্তরাষ্ট্রের সাথে গোপন অর্থনৈতিক চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে পারে শঙ্কা চীনা রাষ্ট্রদূতের। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।